হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমি নিরাপদে নাই, নিরাপদে নাই, নিরাপদে নাই। আমার বাইকের ইঞ্জিন কষ্টে আছে, আর ইঞ্জিন কষ্টে আছে মানে আমি কষ্টে আছি। ঘটনা হয়েছে ইঞ্জিন অয়েল লিক করে। বলেন, এটা মনে হয় না যে খুব সহজ, কোনো গ্যাসকেট ট্যাসকেট চলে গেছে বা এইসব, কিন্তু আমার এটার ইঞ্জিন অয়েল যে কারণে লিক করে ওই কারণটা আমি গত 10-12 দিনেও শনাক্ত করতে পারি নাই। মাঝখানে একটা টেস্ট করছিলাম ওই ইঞ্জিন অয়েলের যে ড্রেন নাট ওইটারে পরিবর্তন করে, কিন্তু কোনো সুফল পাই নাই। ড্রেন নাট ঠিকই আছে, খালি 75 টাকা একটা চুনা খাইলাম। তাইলে এখন কেন আমার ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েল লিক করতেছে? আজকে ওই কারণটা চূড়ান্তভাবে বের করব এবং এটা সমাধান করেই ছাড়বো। কারণ ওই 1 ফোঁটা 2 ফোঁটা করে প্রতিদিন ইঞ্জিন অয়েল পড়তেছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে। বিশেষ করে বাইকটা যখন সিঙ্গেল স্ট্যান্ড করে রাখি আর কিছুক্ষণ পরে যখন আসি, তখন টের পাওয়া যায় যে একদম ঠিক ইঞ্জিন অয়েলের ড্রেন নাটের অংশ দিয়ে ইঞ্জিন অয়েলটা লিক করতেছে। সেই সন্দেহ থেকে কিন্তু ইঞ্জিন অয়েলের ড্রেন নাটটা আমি পরিবর্তন করছিলাম। ভাবলাম যে এই একটা ড্রেন নাট তো সেই বাইকের সাথে আটছিল, এটা হয়তো বা দুর্বল হয়ে গেছে, কত খুলছি কত লাগাইছি, হ্যাঁ। তো এবার ইঞ্জিন অয়েলের ড্রেন নাটটা পরিবর্তন করে বুঝি হয়ে যাবে, কিন্তু না, হইলো না। এখন এইভাবে আর কয়দিন চলা যায় বলেন? ইঞ্জিন অয়েল যদি পরিমাণে কমে তো এটা তো ইঞ্জিনের জন্য খুবই একটা খারাপ দিক। তো এই খারাপ দিকটাকে কেন আমি এত যত্ন সহকারে লালন পালন করব? তো আজকে চলে যাব সেজান ভাইয়ের দোকানে রাইডার্স চয়েসে। এই সকালবেলায় চলে যাচ্ছি, দেরি করা যাবে না, কারণ ইঞ্জিনের কাজ বলে কথা। যদি আবার দেখা যায় অনেক লারলাপ্পা মানে সংসার ছড়াইতে হবে, তখন সময়টা অনেক বেশি লাগবে। এই জন্য আজকে সেজান ভাইয়ের রাইডার্স চয়েস খোলার আগে গিয়ে আমি হাজির হবো, একদম প্রথম কাস্টমার হবো আজকে আমি। অফিস টাইম তো কেবলমাত্র শুরু, আর অফিস টাইম যখন শুরু হয় তখন 60 ফিটের ওই লেনটা, অর্থাৎ ওই লেনটা গেছে হচ্ছে রেডি অফিসের দিকে। ওই লেনের অবস্থা কিন্তু খুবই খারাপ থাকে। আমি দীর্ঘদিন পরে 60 ফিটে এত সকালবেলা আসছি। আহা, এই লাইনটারে দেখলাম, ভয়ঙ্কর অবস্থা থাকে সকালবেলা এই লাইনটার। ধাবে বলতে কি মানে আসলে ফোটা পড়ে, এবং ফোটা হয়ে পড়ে একদম ঠিক এই জায়গাটার মধ্যে, যেখানে আমি আঙুলটা দিয়ে দেখাইছি, মানে একটা জায়গা দিয়ে পড়ে। এখন যে জায়গাটার মধ্যে আসলে এই যে বলতে এই যে এখন 1 ফোঁটা পড়ছে, এই যে এখন যেই জায়গাটা দিয়ে ইঞ্জিন অয়েলটা পড়তেছে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। এখন এইখানে কি আছে, আমার ইঞ্জিন অয়েলের ড্রেন নাটটা আছে, ওই যে নাটটা কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, অবশেষে কারণটা শনাক্ত করা গেছে। ব্যাপার হয়েছে এই গিয়ার লিভারের রডের এই যে এই অংশটা, এইখান থেকে তেলটা আসলে ঘামাইয়া এই জায়গা দিয়ে ভাসতে গিয়ে জমতেছে ইঞ্জিন অয়েলের ড্রেন নাটে, আর ওখান থেকে এটা ফোটা পড়তেছে। তার মানে কারণ হচ্ছে এটা, এই তেলটা সারাটা ইঞ্জিন মানে পুরো ভাইসা রয়েছে ইঞ্জিনের তলাটা। মানে তেলটা তো আসলে ভারী, পানি হইলে টপ করে একদম ডাইরেক্টলি নিচে পড়ে যেত, তেলটা ভারী, এটা পুরোটা নিচে একদম পুরো ভাইসা যাইতেছে। এই হচ্ছে ব্যাপার। তো যাক, এটা হচ্ছে এটা অয়েল সিল, এটা ঠিক এই জায়গাটার মধ্যে এইভাবে থাকে। তো এইটাই আসলে সমস্যাটা করছে, এই অয়েল সিলটাই আসলে ড্যামেজ হয়ে গেছে। এখন এইটার পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নাই, আর পরিবর্তন তো হবেই। এই যে নিয়ে এসে পড়ছি নতুন, এটার দাম নিচে হচ্ছে 30 টাকা, কোথাও 20-25 টাকা বেচতে পারে, বাট আমি পাইছি হচ্ছে 30 টাকা দিয়ে। একদমই এভাবে ধরে সব কিছু মিলায় চেক করে আনছি। এটা বোঝাই যায়, এই যে এটা হচ্ছে আমার ব্যবহৃতটা, এটা যে ড্যামেজ হয়েছে। আচ্ছা, অয়েলটা আসলে এখান থেকে লিক করতেছিল, এখন নতুনটা আনছি। এই নতুনটা ফিটিং করলেই একদমই পুরোপুরি আশাবাদী এটা ঠিক হয়ে যাবে। আবার বেশি আশা করতেছি না, কারণ বেশি আশা করেই ইঞ্জিন অয়েলের ড্রেন নাটটা পরিবর্তন করছিলাম, কিন্তু কাজ হয় নাই। এখন আশা করি হয়ে যাবে, বেশি আশা আর করলাম না। ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েল লিকের অনেক কারণই দেখছি, কিন্তু এই যে সমস্যাটা হয়েছে এইটা আমি আসলে মানে আমি এটার সঙ্গে আসলে পরিচিত না, এটা আমার কাছে সম্পূর্ণ নতুন একটা ব্যাপার। যাই হোক, অন্য অনেকের হতে পারে, আমার ঠিক জানা নাই।
তো এটা আমি নতুন একটা কারণ জানলাম। আর আসলে ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েল কেন লিক হয় এটার উপরে আমি শীঘ্রই একটা কন্টেন্ট পোস্ট করব চিন্তা করতেছি। এটা নিয়ে আরও ঘাটাঘাটি করতেছি, তারপরে ফাইনালি আপনাদেরকে ওই ভিডিওতে জানাবো যে ইঞ্জিন অয়েল কেন কিভাবে লিক হয় এবং তা প্রতিকারের কি উপায়। হ্যাঁ, ইন্ডিকেটর লাইট অপারেশনের প্রথমে দেখাই নিতেছি কেন করবো এই অপারেশনটা। এটা হচ্ছে এটা গেছে আর কি, আর থাকে না, এইভাবে চাপ দিয়ে ভিতরে ঢুকাই দিলেও ঝাঁকি খায় আবার বের হয়ে যায়। তারপরে এখন এটা করব কিভাবে, মাঝখানে আটা দিছিলাম তাও চলে গেছে, এখন সুপার গ্লু মারতে আমি ইচ্ছুক না। ঠিক আছে, এখন তাইলে সমাধান কি, একটা সমাধান বানাই নিয়েছি। এই যে জিনিসগুলো হাতে ধরে রাখছি, কয়টা বানাইছি, 1 2 3 4টা। এগুলো হচ্ছে সাইকেলের স্পোক রিমের স্পোক কেটে কেটে বানাইছি, এবং এগুলো হচ্ছে কিন্তু অ্যালুমিনিয়ামের, খুবই শক্ত। একটা এরকম স্টিক ছিল লম্বা, ওগুলোর কাইটে এরকম 4টা বানাইছি। খুব কষ্ট হয়েছে কাটতে, কাটিং প্লাস দিছি, টাইপা পাড়ায় পড়ায় কোনো রকমে এই 4 পিস বানাইছি। এখন দেখাই 4 পিস রে কীভাবে ফিটিংটা করব। ফার্স্টে এটারে বসায় নেই, এটা যেভাবে ছিল আগে। বসে যা, হ্যাঁ বসাই দিছি। এইভাবে যদি বসে থাকতো লক্ষ্মী ছেলের মতো তাহলে তো ভালোই ছিল। এগুলা ঝাঁকুনির মধ্যে পড়লে তারপরে বোঝা যায় লক্ষ্মী ছেলেরা কতটা খারাপ হয়ে গেছে। এইবারের কাজ হচ্ছে এগুলার এইভাবে ধরে ধরে স্কচ টেপ পেঁচায় দেওয়া। এইভাবে 4 দিক দিয়ে 4টা পেঁচায় দিব। সেজান ভাই স্কচ টেপটা একটু খোলেন। স্কচ টেপ না, এটা হচ্ছে ইলেকট্রিক টেপ, মুখ দিয়ে খালি স্কচ টেপ চলে আসে। পেঁচান, এই মাথা থেকে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আগে একটা প্যাচ দেন, একটা প্যাচ, একটা ব্যাস, রাখেন। এবার ওইদিকে ঘোরেন, তারপরে এদিকে দিয়ে দিব আরেকটা। হ্যাঁ, ঠিক এই জায়গাটার মধ্যে এই দিলাম হচ্ছে আরেকটা, 2 জায়গায় চলে আসছে 2টা, ব্যাস 2 জায়গায় চলে আসছে 2টা। এইবারে এই জায়গায় দেব হচ্ছে আরেকটা, 3 জায়গায় চলে আসছে 3টা। তারপরে এই জায়গায় দেব হচ্ছে আরেকটা। এই হচ্ছে 4 জায়গায় 4টা ডান্ডা মেরে দিলাম। মানে এই জায়গাটার সাথে এই জায়গাটার ভালো একটা বেজ তৈরি হয়ে গেল। বাস, এইবারে টেপ দিয়ে সুন্দর করে টাইট করে পেঁচাই দিলাম। তাইলে এখন ঝাঁকুনিটা ডিরেক্টলি এই যে জায়গাটা খুলে যাচ্ছে বারবার ওইটার উপরে গিয়ে পড়বে না। এই যে 4টা মোটা মোটা রড দিয়ে দিছি পদ্মা সেতুর পিলারের মতন, এইটার উপর দিয়ে হচ্ছে সবগুলো ঝাঁকুনি যাবে। সুতরাং এইটা আর এত সহজে খুলবে না। অনেক চিন্তা ভাবনা করে এই নিনজা বুদ্ধিটা বের করছি। সুপার গ্লু আমি মারতে রাজি না, মারলে সুপার গ্লু দিলে এটা আরও নষ্ট হবে, পরবর্তীতে একটু ভাঙলে টাঙলে আর ঠিকঠাক মতন আর ব্যবহার উপযোগী করা যাবে না। ইন্ডিকেটর লাইট এটা আসলে পাওয়া যায় নতুন, কিন্তু আসলে 1 পিস করে পাওয়া যায় না। তো ভাবলাম যে দূর, 1 পিস করে পাওয়া যায় না, আমি এটারই কাজের উপযোগী করে ফেলাবো। কিসের 2 পিস আর 4 পিস? আমার মাথায় কি বুদ্ধি কম আছে নাকি? হ্যাঁ, এই যে একদম হয়ে গেল। এই সাইডটাকে আরেকটু দিয়ে দিই, ব্যাস 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 হয়ে গেল। একদম সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। আর নড়বে এটা? আর নড়ার কোনো সুযোগই নেই, খুবই শক্তপোক্ত হয়ে গেছে। সেজান ভাই, আপনার অপারেশন থিয়েটারে দেখছেন কি সার্জারি করলাম? ঠিক আছে না? কঠিন সার্জারি হয়ে গেছে সেই। ঠিক আছে, এবারে সেই জিনিসটারে ফিটিং করে ফেলাই। ব্যাস, ইন্ডিকেটর লাইট এটা ফিটিং করে ফেলছি। দেখি সুইচ দিয়ে তো সব কানেকশন ঠিক আছে কিনা এটা চেক করি। হ্যাঁ ঠিক আছে, ওয়াও জোস, হেভি হয়েছে, হেভি। দেখি ওই পাশেরটা। হ্যাঁ, এই তো হয়ে গেছে, ব্যাস একদম পুরো কমপ্লিট। এলইডি ইন্ডিকেটর লাইট, হ্যাঁ ঠিক আছে, ফিটিং করে ফেলা সব। যাক বাবা, বাঁচা গেল। অবশেষে ইঞ্জিন অয়েল লিকেজ ইস্যুটা পুরোপুরিভাবে সমাধান করতে পারলাম।
আর আপনাদেরকে এই ফাঁকে দেখাই নিলাম যে আমার ইন্ডিকেটর লাইট ভাঙাটা কিভাবে পদ্মা সেতুর মতন পাইলিং করে আবার যথাস্থানে প্রতিস্থাপন করে দিছি। এখন মানে এমন পাইলিং করছি, পুরা চাইনিজ মেশিন দিয়ে কঠিন একটা পাইলিং করে দিছি। এত সহজে এখন আমার ইন্ডিকেটর লাইট এর বেসটা আর কি, গোড়াটা আর ভাঙবে না। মারাত্মক শক্ত পাইলিং হয়েছে কিন্তু, ঠিক আছে। এটা বুয়েটের বড় বড় ইঞ্জিনিয়ার, তারপরে চাইনিজ প্রকৌশলী, ঠিক আছে, তারপরে নাসার কিছু বিজ্ঞানী ছিল এটার পাইলিংয়ের প্রস্তুতের কাজে। তারপরে হয়েছে আজকে আমার এই ইন্ডিকেটর লাইটের এই কার্যক্রম। মহা সমারোহে আজকে এই কাজকর্ম করতে পেরে আমার কাছে সত্যি খুবই ভালো লাগতেছে। একদম পুরা মন মতন ধুমধাম ধাম হাহা করে কাজটা সম্পন্ন হইল। এরকম অনেক ধরনের নিজস্ব কিছু নিনজা টেকনিক আছে যেগুলো অ্যাপ্লাই করলে অনেক কাজ আছে সহজে সমাধান করা যায়। শুধু বাইকের ক্ষেত্রেই না, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু নিজস্ব বুদ্ধি বিবেচনা প্রয়োগ করলে অনেক কিছু করা সম্ভব। সো যাই হোক, আজকের মতো এই ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। সামনে আবারও কোনো দিন কথা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নিরাপদে মোটর সাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। এর ধাক্কি খাই এই, হ্যাঁ ঠিক আছে, খোদা হাফেজ।